বন্ধুরা, আমি সিট, তোমাদের বন্ধু। আজকে তোমাদের একটা স্ক্যামারের গল্প শোনাবো। লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর পাশে থেকো, সাপোর্ট করো। গল্পটা শোনো, আশা করি ভালো লাগবে। আজ পর্যন্ত অনেক ঠকজোচ্চরকে দেখেছি কিংবা ঠকজোচ্চরের গল্প শুনেছি, কিন্তু আজ যার সম্বন্ধে আলোচনা করব তিনি তাজমহল পর্যন্ত তিনবার বিক্রি করে দিয়েছিলেন। তিনি কখনোই ভয়ে অন্যদের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে চাননি, বরং দেশে থেকেই বারংবার পুলিশের চোখে ধোঁকা দিয়ে ঠকজোচ্চুরি চালিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, আপনারা অমিতাভ বচ্চনের মিস্টার নটবরলাল সিনেমাটা দেখেছিলেন না? হুম, ওনাকে নিয়েই আজকের গল্প। আর ওই সিনেমাটা তৈরি হয়েছিল ওই নটবরলালকে নিয়ে, যার আসল নাম মিথিলেশ কুমার শ্রীবাস্তব। তিনি জন্মগ্রহণ করেছিলেন বিহারের সিবান জেলায় 1912 সালে। সেই সময় গ্রামে সেভাবে শিক্ষার আলো না পৌঁছলেও নটবরলাল এলএলবি পাস করেছিলেন। তার চুরিবিদ্যা হাতেখড়ি শুরু হয় ব্যাংক ড্রাফটের সই নকল করে। ওনার গ্রামে এক ধনী ব্যক্তি ওনাকে ব্যাংক ড্রাফটের টাকা তুলতে আনতে বলেছিলেন। ব্যাস, ড্রাফটের সাইন নকল করে ফেললেন। এরপর অনেকবার সই নকল করে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে অনেক টাকা আত্মসাৎ করেছিলেন। এরপর উনি চলে আসেন কলকাতায়। কলকাতার কাপড় মিলের মালিক শেঠ কেশররাম বাবুর সন্তানকে টিউশনি পড়াতেন। ওকালতিতে গ্র্যাজুয়েশন করবেন বলে ঠিক করেন, কিন্তু ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় টাকা ওনার কাছে ছিল না। তাই তিনি কেশররামের কাছে কিছু টাকা ধার চান, কিন্তু কেশররাম সেই টাকা দিতে রাজি না হওয়ায় নটবরলাল চোরা বুদ্ধি লাগালেন। তিনি কদিন পর কেশররামকে বললেন ওনার চেনা একজন খুব বড় ব্যবসায়ী আছেন, যিনি তুলোর বিজনেস করেন এবং খুবই স্বল্প মূল্যে তুলো বেচতে চান। ব্যাস, কথার ফাঁদে পা দিলেন কেশররাম। তখনকার দিনে 4.5 লক্ষ টাকার মতো কেশররামের থেকে নিয়ে নিরুদ্দেশ হয়েছিলেন নটবরবাবু। যেহেতু উনি নকল সই করায় খুব দক্ষ ছিলেন এবং ইংরেজি কথা বলায় খুব পারদর্শী ছিলেন আর খুব সহজেই মানুষকে ভুল বোঝাতে পারতেন, তাই একের পর এক তিনি বিদেশিদের ঠকিয়ে বেচে দেন পার্লামেন্ট, রাষ্ট্রপতি ভবন, এমনকি দুবার লালকেল্লা আর তিনবার তাজমহল বিক্রি করেছিলেন। ভাবা যায়? উনি গভর্নমেন্টের বিভিন্ন নথি সই নকল করে নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে এসব কাজ করতেন। স্বয়ং রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওনার নকল করা সই দেখে অবাক হয়ে গেছিলেন। এছাড়াও উনি ধীরুভাই আম্বানি থেকে শুরু করে টাটা সকলকেই ঠকিয়েছিলেন, কখনো এনজিওর কর্মচারী বলে, আবার কখনো বিজনেসের কিছু কাজে সংসেজে। কিন্তু মিথিলেশ শ্রীবাস্তব থেকে নটবরলাল হওয়ার পিছনে রয়েছে আরও অনেক ঠকজোচ্চুরির গল্প। উনি ভারতের 11টিরও বেশি রাজ্যে ঠকজোচ্চুরি চালাতেন। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নাম আর ছদ্মবেশ ধরে ঘুরে বেড়াতেন। তার মধ্যে নটবরলাল নামটাই বেশি পপুলার হয়েছিল। সারা জীবনে ওনার বিরুদ্ধে আদালত যত সাজা শুনিয়েছেন তাতে ওনার প্রায় 113 বছরের জেল হাজত হয়েছিল, কিন্তু উনি সর্বমোট মাত্র 20 বছর জেল খেটেছিলেন। প্রতিবারই উনি পুলিশের চোখে ধুলো দিয়ে কখনো বা টাকার লোভ দেখিয়ে পালিয়ে যেতেন। ভারতবর্ষের কোনো জেলই ওনাকে আটকে রাখতে পারত না। একবার লখনৌয়ের এক জেলে প্রায় 1.5 বছর ধরে আটকা পড়েছিলেন নটবরলাল। ওই সময় ওনার স্ত্রী প্রায় প্রতি মাসেই চিঠি পাঠাতেন। তবে জেলের নিয়মানুসারে জেলে কোনো কিছু বাইরে থেকে আসলে বা জেল থেকে বাইরে যাওয়ার আগে সেটা জেল কর্তৃপক্ষ চেক করতেন। তাই যখনই নটবরলালের স্ত্রী চিঠি পাঠাতেন, জেলার আগে সেই চিঠি পড়তেন, তারপর নটবর পড়তেন। নটবরের স্ত্রী প্রতিবার একই কথা লিখতেন যে জমি চাষের জন্য অনেক লোকের প্রয়োজন, কিন্তু পর্যাপ্ত টাকা না থাকায় তিনি জমি চাষ করতে পারছেন না, এবং নটবরকে বাড়ি ফেরার জন্য অনুরোধ করতেন। কিন্তু নটবর কখনোই কোনো চিঠির উত্তর দিতেন না। তাই একদিন জেলার বিরক্ত হয়ে নটবরকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার স্ত্রী তোমায় এত চিঠি লেখে, তবে তুমি কেন কোনোদিন কোনো চিঠির উত্তর দাও না? জেলারের কথা শুনে নটবর স্ত্রীকে চিঠি লেখেন, আমি খুব তাড়াতাড়ি বাড়ি আসবো, তুমি চিন্তা করো না। তোমাদের যাতে টাকার অভাব না হয় সে কারণে আমি অনেক আগে থেকেই জমিতে 1 হাত গভীর গর্ত করে একটি বাক্সতে অনেক সোনাদানা মণিমাণিক্য পুঁতে রেখে এসেছি।
জেলার সাহেব এই চিঠি পড়তেই তড়িঘড়ি লখনৌ পুলিশে খবর দেন। বিশাল পুলিশ বাহিনী নটবরের জমি ঘিরে ফেলেন এবং কিছু শ্রমিক লাগিয়ে ওনার জমিতে মাটি কাটা শুরু হয়, কিন্তু সবই বৃথা। পুরো জমি চষে ফেললেও কোথাও কোনো বাক্স বা মণিমাণিক্য পাওয়া যায়নি। তার কিছুদিন পরে নটবরের স্ত্রী জেলার সাহেবকে চিঠি লেখেন যে আপনি আমার জমির মাটি চষে খুব উপকার করেছেন, আমি এবার চাষ করতে পারবো। আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই চিঠি পড়ে জেলার সাহেব ভিড়মি খেয়েছিলেন। 1966 সালে বয়সের কারণে নটবরের শরীর ভেঙে পড়ে, তাই তিনি চিকিৎসার জন্য কানপুর জেল থেকে দিল্লির এইমস হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল ওনাকে। ওনার বয়স তখন প্রায় 84 বছর। হুইল চেয়ারে বসিয়ে 3জন পুলিশ ওনাকে নিয়ে দিল্লি রেলওয়ে স্টেশনে নামার পর 2জন পুলিশ গাড়ি ডাকতে স্টেশনের বাইরে যান, আর 1জন পুলিশ নটবরকে নিয়ে স্টেশনেই থেকে যান। এতদিন পর জেল থেকে বেরিয়েছেন, তাই নটবর বাবুর একটু চা খেতে ইচ্ছা হয়। তাই তিনি ওই পাশে যে পুলিশটি ছিলেন ওনাকে বারংবার অনুরোধ করতে থাকেন। তা বয়স্ক মানুষ, রুগ্ন মানুষ বারংবার অনুরোধ করায় পুলিশটি হুইল চেয়ারে বসা নটবরকে রেখে চায়ের দোকানে যান। কিন্তু যখন ফিরে আসেন তখন দেখেন শুধু ফাঁকা হুইল চেয়ারটাই পড়ে আছে, নটবর লাল আর নেই। তারপর পুরো স্টেশন চত্বর চিরুনি তল্লাশি করা হলেও নটবরকে আর কোনোদিন পাওয়া যায়নি। এরপর অনেক বছর গড়িয়ে গেছে। 2009 সালে নটবরের উকিল কোর্টে জানান যে নটবর বাবু আর বেঁচে নেই, উনি কিছু কাল হলো মারা গেছেন এবং এই কিছুদিন আগেই ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। যদিও নটবরের পরিবার জানান উনি সেই 1996 সালেই মারা গেছেন। এরপর ওনার বিরুদ্ধে চলা সমস্ত কেস বন্ধ করে কোর্ট। তবে নটবরলাল থেকে মিস্টার নটবরলাল হয়ে ওঠার পিছনে ছিল নটবরের উদার মানসিকতা। ওনার গ্রামের লোক শুধু ওনাকে সম্মান করতেন না, যদি কেউ নটবরের নামে খারাপ কথা বলতেন তবে তাকে মারধর পর্যন্ত করা হতো। গ্রামের মানুষ ওনাকে রবিনহুড ভাবতেন। তার কারণ শোনা যায় উনি গরিবদের টাকা পয়সা দান করতেন, গরিব মেয়েদের বিবাহের ব্যবস্থাও করে দিতেন, আর গ্রামে এলেই সমস্ত গ্রামের মানুষকে বসিয়ে খাওয়াতেন। এছাড়াও গরিব শিশুদের শিক্ষার জন্য দান করতেন। যেহেতু তিনি ধনীদের সম্পত্তি লুট করে গরিবদের সেবা করতেন, তাই ওনাকে ওনার গ্রামের লোক মিস্টার নটবরলাল বলে ডাকতেন। তাহলে বন্ধুরা এই পর্যন্তই গল্প, আর কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে থাক, আর অন্যদিন আরও একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।